ট্রাম্পের নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট। বাতিল হলো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় বরাদ্দ $29 মিলিয়ন। বাংলাদেশ ভারত উদ্বেগের মধ্যে মাস্কাটে তৌহিদ হোসেন জয়শঙ্কর বৈঠক। দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার প্রত্যয়। এবং কানাডায় বুয়েট অ্যালামনাই গালা নাইটে এক টুকরো বাংলাদেশে সৌদির মরুর বুকে নানা প্রজাতির ফুল ফোটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত প্রবাসী নিউজ 24-এ। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দ করা বড় ধরনের আর্থিক সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত $29 মিলিয়ন কর্মসূচি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত $29 মিলিয়ন কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। রোববার 16 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন দফতর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই মন্ত্রণালয়ে দায়িত্বে। তারই অংশ হিসেবে ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ করা $21 মিলিয়ন বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে। বাংলাদেশ ভারত ছাড়াও কয়েকটি দেশে এই অর্থায়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে মোজাম্বিকে $10 মিলিয়ন, কম্বোডিয়ার $2.3 মিলিয়ন, সার্বিয়ার $14 মিলিয়ন, মলদোভায় $22 মিলিয়ন, নেপালে দুটি কর্মসূচিতে $39 মিলিয়ন এবং মালিতে $14 মিলিয়ন। চন্দ্রা, নিউজ 24। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ভারত। ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সাইডলাইন বৈঠকে রোববার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব তথ্য জানায়। এ সময় গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেয়া হয়। তাছাড়া সার্কেসাই কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিবেচনার অনুরোধ করা হয় বৈঠকে। তৌহিদ জয়শঙ্করের বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকেও প্রসঙ্গ উঠে আসে। এ সময় উভয় পক্ষ আশা প্রকাশ করেন বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 30 থেকে 40 হাজার রকমের লাখ লাখ ফুলের মেলা বসেছে সৌদি আরবের ইয়াম্বু শহরে। এমনকি শহরটির বুক জুড়েও সৌন্দর্য ছড়াচ্ছে রঙিন ফুল, যেন ফুলের রাজ্যে পরিণত হয়েছে একখণ্ড মরুর প্রান্তর। আর সেখানে ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মরুভূমির বুক জুড়ে ফুটেছে বাহারি রঙের ফুল, ফুলে ফুলে সেজেছে দোকানপাটও। তারই মধ্যে ফুলের পোশাকে দর্শনার্থীদের মনে মুগ্ধতা ছড়ানোর চেষ্টা। 2006 সাল থেকে হয়ে আসছে সৌদি আরবের ইয়াম্বুন শহরের ফুলের মেলা। মাসব্যাপী চলা এই উৎসবে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা দেশের মানুষ। ফুলের রাজ্যে প্রশান্তি খুঁজতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। এছাড়াও ভিড় জমান পাকিস্তান, ভারত, নেপাল, ফিলিপিন্স, মিশর, লেবানন সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের জন্য একটা সুন্দর একটা আয়োজন এই ইয়াম্বুতে। আসলে ব্যস্ততার জীবনে এমন জীবন্ত ফুলগুলো আমাদেরকেই প্রাণবন্ত করে দিচ্ছে। মেলাতে এসে গেছি ফ্লাওয়ার ফেস্টিভ্যালে, এখানে আমরা অনেক মজা করতেছি। পরিবার নিয়ে কোনো জায়গায় যাওয়ার মতো তেমন একটা সময় থাকে না। আজকে আমরা এখানে সপরিবার নিয়ে এসে অনেক আনন্দিত। সৌদি আরবে এত ভালো একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলতেছে, আপনারা সবাই আসেন, দেখে যান, খুব ভালো লাগবে। 2014 সালে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে গিনেস বুকে স্থান করে নেওয়া ছাড়াও 2017 সালে বিশ্বের সবচেয়ে বড় ফুলের মেলা হিসেবে পরিচিত পায় ইয়াম্বু, যার কারণে সৌদি নাগরিকরা শহরটির নাম দিয়েছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শহর। মাসুদ রানা, নিউজ 24। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডায় হয়ে গেল বুয়েট অ্যালামনাই গালা নাইট 2025। প্রকৌশলীদের উন্নয়ন, চাকরির ক্ষেত্রে সহযোগিতা সহ ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয় ছিল এবারের গালা নাইটের লক্ষ্য।
বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিলন মেলায় মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ। নাচ, গান ও বর্ণিল আয়োজনে মুখরিত কানাডার বুয়েট অ্যালামনাই 2025-এর গালা নাইট। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির উদ্যোগে অনুষ্ঠিত এবারের গালা নাইটের অন্যতম লক্ষ্যই ছিল প্রকৌশলীদের উন্নয়ন, চাকরির ক্ষেত্রে সহযোগিতা সহ ভবিষ্যতে নিজেদের উন্নয়নের দৃঢ় প্রত্যয়। কর্মব্যস্ততার মধ্যেই এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি প্রাক্তন এসব শিক্ষার্থীরা। কাছের বন্ধুদের দীর্ঘদিন পরে দেখা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। এই আনন্দ আরো কয়েকগুণ বাড়াতেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ডক্টর রীতা কর্মকার, ঈশান, ফারজানা চায়না, আরশি, সাইদ, স্বস্তি ও শাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিটির প্রেসিডেন্ট ওবায়দুল কবির এবং সাধারণ সম্পাদক শাফকাত মাহমুদ। উপস্থাপনায় ছিলেন স্থপতি নাজমুল ইসলাম সিয়াম ও রুবাইয়াত শারমিন মিথিলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরাও। আফরিন মৌ, নিউজ 24। প্রবাসের সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত বার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারত চীন প্রতিবেশী দেশ হওয়ায় ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন আর কোনো হতাশার দেশ নয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বর্ণনা করেন তথ্য ও আইন উপদেষ্টা। বিশ্লেষণধর্মী বক্তব্যের জন্য রোববার রাতে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছিল জেলা প্রশাসক ও প্রশাসনিক সংগঠনের সম্মেলন। সরকারের কয়েকজন উপদেষ্টাকে সাথে নিয়ে সেখানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সেটাই তো হলো অর্থনীতি। কাজেই প্রাকৃতিক দিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান। হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একসময় এখানকার মানুষকে বোঝা মনে হলেও আগামী দিনে এখান থেকে অনেক কর্মী বের হচ্ছে। আজকে কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত যে উপকূল ভূমি, সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয়, মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি, তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি, আমাদেরকে আটকাবে কে? এর আগে বক্তব্যে জুলাই বিপ্লবের রক্তাক্ত ইতিহাস তুলে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ টানেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাভিত্তিক এবং দুর্নীতিমুক্ত প্রশাসন। বাংলাদেশের মানুষের অসীম আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভেতরে যে দহনটা, যে আমাদের অনেক ভালো কিছু করতে হবে। জুলাই বিপ্লবে বদলে যাওয়া বাংলাদেশ আর কখনো পিছনে ফিরবে না বলে মন্তব্য করেন সরকারের উপদেষ্টারা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আরো দৃঢ়ভাবে যেন অগ্রসর হই। আরফিল ইসলাম, নিউজ 24, ঢাকা। আসছে নতুন রাজনৈতিক দল, আর এই দলের দায়িত্ব নিতে এই সপ্তাহেই অন্তর্বর্তী সরকার ছাড়ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা লালন করেন এমন ব্যক্তিরাই নতুন দলের নেতৃত্বে থাকবেন। নিউজ 24-কে সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির দুই শীর্ষ নেতা সার্জিস আলম ও সামান্তা শারমিন। দল গঠনের প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন তারা। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টে। দেশের রাজনীতিতে টক অব দ্য কান্ট্রি আসছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। কি হবে সেই দলের নাম? কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি? সব ঠিক থাকলে চলতি সপ্তাহে প্রকাশ হতে পারে নতুন এই দল। এর নাম আর প্রতীক নির্ধারণ নিয়ে চলছে তোড়জোড়। জরিপ করে বাজিয়ে দেখা হচ্ছে মতামত। শীর্ষ নেতারা বলছেন
জুলাই আগস্ট আন্দোলনের চেতনার সঙ্গে সঙ্গতি রেখেই নির্ধারিত হবে দলের নাম ও প্রতীক। এসব নিয়ে নিউজ 24-এর মুখোমুখি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, তাদের দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না, চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এই অভ্যুত্থানে যারা সততা, দক্ষতা, বিচক্ষণতার সাথে এবং সাহসিকতার সাথে কোনো ধরনের ইন্টারনাল নেগোসিয়েশন ছাড়া সবার আগে দেশের এবং মানুষের স্বার্থকে সামনে রেখে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল সেটি আসতে যাচ্ছে। কাউন্সিলের মাধ্যমে একদম ডেমোক্রেটিক ওয়েতে আমাদের যে একটি পার্টি, সেই পার্টির প্রত্যেকটি পদে প্রতিনিধি সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। সংগঠনের আরেক নেতা সামান্তা শারমিনের কাছে নিউজ 24 জানালেন, নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমাদের এক্সপেকটেশন থাকবে যে তারা নতুন এই গণঅভ্যুত্থানের দল গঠনে তারা তাদের নেতৃত্বের যে সুফল সেটা আমরা পাবো। তাকে এই সপ্তাহের মধ্যে আসলে পদত্যাগ করতে হবে। এই ধরনের টাইমের ফ্রেমিংয়ে আমরা আসলে এই অবস্থায় আছি। নাগরিক কমিটির শীর্ষ এই দুই নেতা জানান, আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে তাদের নতুন দল। জাতীয় নির্বাচনের আগেই হতে পারে দলের কাউন্সিল। এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় যাদেরকে দেখেছি, আমরা যদি বলেন হাসনাত আব্দুল্লাহ রয়েছে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রয়েছে, সদস্য সচিব আক্তার হোসেন রয়েছে, আমি আমার জায়গা থেকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আলটিমেটলি এই মানুষগুলোকে কেন্দ্র করে আমাদের একটি আহ্বায়ক কমিটি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একাধিক এবং 10 জন, 20 জন, 50 জন লিডারের মধ্য দিয়ে আসলে একটি দল পরিচালনা হোক এবং নতুনত্বের মানে নতুন লিডারশিপ তৈরির যে প্রক্রিয়া সেইটা যাতে সবসময় চলমান থাকে। দুই নেতা জানান, তাদের নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবারই অবদান থাকবে, গুরুত্ব পাবে সবার মতামত। সামনে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, সেটাই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত 31 দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনে বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকালে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। আর এদিকে বিকেল 5টায় কাউন্সিলের ভোট গ্রহণ শেষ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাউন্সিলরদের সরাসরি ভোটে অংশগ্রহণের মধ্য দিয়ে নড়াইল জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে সকাল 11টায় কাউন্সিলের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বেলা 12:30টার দিকে কাউন্সিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন। দীর্ঘক্ষণ কাউন্সিলে উপস্থিত স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সবশেষ তিনি বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, 31 দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনই বিএনপির একমাত্র লক্ষ্য। অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারেক রহমান। 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। দ্বিতীয় পর্বে দুপুরের খাবারের বিরতি দিয়ে বেলা 2টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয়। এই কাউন্সিলে বিএনপির জেলার মোট 7টি ইউনিটের 707 জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসরি ভোট দিচ্ছেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ ভোট হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনমুখী সংস্কার শেষ করে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় নির্বাচন যারা আগে যায় তারা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। ফেনী জেলা বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। হাসিনা সরকার পতনের পর ফেনীর মিজান ময়দানে বিএনপির এই সমাবেশ। দুপুরের পর থেকে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এই ময়দান। দীর্ঘদিন পর এমন সমাবেশে উপস্থিত হয়ে স্বৈরাচার পতনের স্বস্তি প্রকাশ করেন কর্মী সমর্থকরা। দাবি জানান দ্রুত নির্বাচনের।
এই মুহূর্তে মানুষের একান্ত ইচ্ছা হলো আগামী জাতীয় পরিষদ নির্বাচন কখন হবে এবং সেই দাবি নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম। আমরা চাইতেছি সুষ্ঠু একটা নির্বাচন চাই এবং ফেনীর পরিবেশ আরো উন্নত চাই আর একটা নির্বাচন চাই, আমাদের দাবি। শুধু সংস্কার করলে হবে না, যদি মানুষ 3 বেলা খেতে না পারে তাহলে এই সংস্কার দিয়ে আমরা কি করব? সমাবেশে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণহত্যায় জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি। হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা। কথা বলেন জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে, জানান নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে 3 থেকে 4 মাস সময় লাগে। উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন করতে আরো অনেক বেশি সময় লাগে। সব মিলিয়ে 1 বছরও গোলাবে না। আপনারা যদি চান সেই 1 বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তারও বেশি পরে দিয়ে করবেন, তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়া যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি। আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত 64 জেলায় একই দাবিতে সমাবেশ করবে বিএনপি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ফেনী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামীকাল থেকে জাগুবাহে তিস্তা বাছাই সংগঠনের 48 ঘন্টার কর্মসূচি শুরু হবে। রংপুরের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে সোমবার সকাল 11টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় সমাপনী কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই এই কর্মসূচির সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রবাসী সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। দেশের বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব করেন। আর এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনে রেট আরও কমানো হবে। যত প্যাসেঞ্জার আসে, যতবার আসে ততবার উনি একটা করে বার নিয়ে আসে। এটা তো হওয়ার কথা না। উনি তো প্রতিদিন ওনার মাকে স্বর্ণ কিনে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকার কথা না, মেয়েকে বা স্ত্রীকে দেওয়ার কথা না। তার মানে এগুলো ব্যাপক মিসইউজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাগেজ রুলটাকে একটু চেঞ্জ করবো। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।